খালেদা জিয়ার সমাধিতে স্বজন ও নেতাকর্মীদের শ্রদ্ধা, মায়ের জন্য মোনাজাতে তারেক রহমান। আমরা এসে কবর জিয়ারত করছি এবং মায়ের জন্য দোয়া করছি। আমরা চাই আমরা সবাই একসাথে দেশের জন্য কাজ করে দেশে উন্নত করতে পারি। তার আদর্শ ধরে রাখলেই পথ হারাবে না বিএনপি। দেশের মানুষের জন্য যে ভাবে রাজনীতি করেছেন সেই রাজনীতির পথটাই অনুসরণ করা এখন বিএনপির নেতাকর্মী এবং জনাব তারেক রহমানের জন্য এটাই এখন তাদের কাছে মূল লক্ষ্য হওয়া উচিত। তথ্যের গরমিলে মনোনয়ন হারালেন মান্না। জামাতের আজাদ সহ সারা দেশে বেশ কয়েকজন হেভিওয়েটের মনোনয়ন বাতিল। উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ, সরকারকে 1 মাসের আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ। রাজধানীর বাজারে সবজির দর ফের ঊর্ধ্বমুখী, কাঁচামরিচের দামে সেঞ্চুরি, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে 40 মরদেহ উদ্ধার, আহতদের চিকিৎসার প্রতিশ্রুতি। শোক জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও সুইস প্রেসিডেন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তার সমাধিতে আজও মানুষের ঢল নেমেছে। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যিনি আমৃত্যু লড়ে গেছেন, তার জন্য মানুষের এই আবেগ স্বাভাবিক, এমনটাই বলছেন সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা। এদিকে শুক্রবার সকালে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যান পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন নাতনি জাইমা রহমান, ছোট পুত্রবধূ শারমিলা রহমান ও বড় বোন সেলিনা ইসলাম সহ নিকটাত্মীয়রা। শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশ ছাড়া তার আর কোথাও কোনো ঠিকানা নেই। মৃত্যুর পরও অটুট থাকলেন বেগম খালেদা জিয়া। জিয়া উদ্যানে স্বামীর সমাধির পাশেই শায়িত তিনি। তাই তো খালেদা জিয়া মানে অন্যায়ের সাথে আপোষ না করা এক আদর্শের নাম, যে আদর্শ টিকে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায়। শুক্রবার সকালে কবর জিয়ারত করেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। দাদির কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন ব্যারিস্টার জাইমা রহমান। শ্রদ্ধা জানান ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, স্ত্রী শামিলা রহমান, সাথে ছিলেন বড় বোন সেলিমা ইসলামও। শুধু পরিবার নয়, পুরো বাংলাদেশকে আপন করে নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রকৃতির নিয়মে তাই জনতাও শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে করেছেন আপন। বেগম খালেদা জিয়াকে ওনার কবর জিয়ারত করার জন্য, এবং উনি আমাদের দেশকে খুব উন্নতি করছে, ওনার হাজবেন্ড খুব উন্নতি করে গেছে। এই দোয়া করছি যেন তাদের মতো যেন আমরা দেশপ্রেমিক হতে পারি, আমরা যেন তাদের মতো মানবিক হতে পারি। ওনার থেকে ভিতর থেকে একটা টান অনুভব করছি, উনি মারা গেলে অনেক খারাপ লাগছে, ভিতর থেকে অনেক নাড়া দিছে। প্রিয় নেত্রীর কবর জিয়ারত করেছেন বিএনপির নেতাকর্মীরাও। দলীয় অভিভাবক হারানোর তৃতীয় দিনেও তাই শোক ও শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন তারা। সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। বেগম খালেদা জিয়ার যে আদর্শ দেশপ্রেম, মৃত্যুর আগ পর্যন্ত তার এই দেশপ্রেমের আদর্শকে ধারণ করে আমরা মৃত্যুবরণ করতে চাই। নেতারা বলছেন গণতন্ত্রের যাত্রায় আপসহীন নেত্রীর মৃত্যু হলেও তার আদর্শ বেঁচে থাকবে যতদিন থাকবে বাংলাদেশ। রক্তের টান না থাকলেও রয়েছে আত্মার বাঁধন। সবার কাছে তিনি প্রিয় দেশনেত্রী। দেশ ও গণতন্ত্রের প্রশ্নে যিনি ছিলেন আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এমনটাই বলছেন সাধারণ মানুষ। দেশ ও দেশের মানুষের প্রশ্নে যিনি নিজের সবকিছুকে বিলিয়ে দিয়েছেন, আগামীর নেতৃত্ব যাতে তারা সেই কর্মকেই অনুসরণ করে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনা করছে বিএনপি। রাজধানীর গুলশানে সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এ সময় তার পাশে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং দলের সিনিয়র নেতারা।
এদিকে বিএনপি ঘোষিত শোক কর্মসূচির চতুর্থ দিনে কোরআন খতমের পাশাপাশি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দোয়া মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছে বিএনপি। শুক্রবার বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও সমমনা দলের শীর্ষ নেতারা মোনাজাতে শামিল হন। উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন দোয়া পরিচালনা করেন। রাজধানীর নানা প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করেন। সবাই দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া করেছেন। তিনি একজন আপসহীন নেত্রী ছিলেন, গণতন্ত্র বিনির্মাণে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। সে শুধু খালি বিএনপির খালি নেত্রী নয়, সে বাংলাদেশের জাতীয় একজন নেত্রী, জাতীয় একজন সম্পদ। আপসহীন নেত্রীর রুহের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে দোয়ায় শামিল হন মুসল্লিরা। আবেগ আর শ্রদ্ধা নিয়ে বেগম জিয়ার জন্য মোনাজাত করেন তারা। আল্লাহ পাক রব্বিল আলামিন উনি সহ এই পৃথিবীর মায়া ছেড়ে যারা চলে গেছেন সকলকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। খালেদা জিয়া অনেক মহান একজন মানুষ ছিলেন, উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই আমরা ওনার জন্য দোয়া কামনা করি। উনি যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার, ওনার সেই আদর্শকে আমরা ধারণ করে যেন সামনের দিনে আমরা এগিয়ে যাই। বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি, উনি বাংলাদেশের অভিভাবক ছিলেন। এদিকে দলের চেয়ারপারসনের মহাপ্রয়াণে শোক কর্মসূচির চতুর্থ দিনে দেশের সকল বিএনপি কার্যালয়ে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। গুলশান চেয়ারপারসন কার্যালয় সহ সব কার্যালয়ে চতুর্থ দিনও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। অর্ধনমিত রাখা হয়েছে দলীয় ও জাতীয় পতাকা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন মসজিদে বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বাদ জুম্মা বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। সাভারে আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা এবং ঢাকা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। দোয়া ও মোনাজাতের আয়োজন করে রাজশাহী মহানগর জেলা বিএনপিও। জুম্মার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মৃত্যুর পরও অমর হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের পাশাপাশি কর্মগুণে গণমানুষের হৃদয়ে জায়গা করে নিন তিনি, আর টিকে আছেন আপোষহীন রাজনীতিকের আইকন হয়ে। দৃঢ় মনোভাব আর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামী পদচারণা তাকে অনন্য করে তুলেছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন খালেদা জিয়ার আদর্শ ধরে রাখলেই পথ হারাবে না বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। বাংলাদেশের এক মহিয়সী নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী। রাজনীতির কাঁটা বিছানো পথে তিনি বারবার হয়েছেন ক্ষতবিক্ষত, কিন্তু আপোষ করেননি। বরাবরই সিদ্ধান্তে ছিলেন অটল। রাজনৈতিক প্রতিহিংসায় বেশ কয়েকবার কারাবরণ করতে হয়েছে খালেদা জিয়াকে। এরশাদ আমলে 85 দিন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা 11 আমলে 1 বছর 8 দিন, আর আওয়ামী লীগ আমলে 2018 সাল থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত পুরো সময় ছিলেন বন্দী। 1986 সালে বলেছিলেন স্বৈরশাসক এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না। সেই নির্বাচনে শেখ হাসিনা অংশ নিলেও তিনি নেননি। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে দিয়ে আপোষহীন উপাধি পান তিনি। মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করে তা আপোষহীন নেতৃত্বে রূপান্তরিত হলেন। 1982 সালে রাজনীতিতে আসেন। 1984 সালে হন বিএনপির চেয়ারপারসন। সেই থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দলকে আগলে রেখেছেন, সংকটে সাহস জুগিয়েছেন দলীয় নেতাকর্মীদের। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার কণ্ঠস্বর হয়ে উঠেছিল গণতন্ত্রের প্রতীক। ধৈর্য, আত্মশক্তি, আত্মমর্যাদা তার চরিত্রকে করেছিল বলিষ্ঠ। তার শালীনতা ও শিষ্টাচার জয় করেছিল মানুষের হৃদয়। কথা কম বলবো, কাজ বেশি করব, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে নেতৃত্বের কৌশল হওয়া উচিত, যেটি খালেদা জিয়ার ছিল। 41 বছর ধরে তিনি বহু চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। 1991 সালে তিনি হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তখন থেকেই ক্ষুধা দুর্ভিক্ষ পীড়িত কৃষি নির্ভর সমাজ থেকে রপ্তানি, অভিবাসন ও শিল্পায়নের পদযাত্রা শুরু করেন। 2 মেয়াদে দেশের 2.25 কোটি মানুষকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনেন। হয়ে ওঠেন গণমানুষের নেত্রী।
তার সুষম অর্থনৈতিক নীতির মাধ্যমে তিনি যে বাংলাদেশকে একটা অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ ইমার্জিং টাইগার হিসাবেও কিন্তু পরিচিতি লাভ করেছিল। বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষার জন্য কাজ করেছেন বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবন ও মতাদর্শ থেকে পুত্র তারেক রহমান ও দলের নেতাকর্মীরা শিক্ষা নিয়ে এগিয়ে যাবেন বলে প্রত্যাশা রাজনীতি বিশ্লেষকদের। তার যে আদর্শ, তিনি যেভাবে রাজনীতি করেছেন, দেশের মানুষের জন্য যেভাবে রাজনীতি করেছেন, সেই রাজনীতির পথটাই অনুসরণ করা এখন বিএনপির নেতাকর্মী এবং জনাব তারেক রহমানের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা মনে করি যে এটাই এখন তাদের কাছে মূল লক্ষ্য হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার রাজনীতির মতাদর্শের জন্যই তার শেষ বিদায় হয়েছে মহিমান্বিত। তিনি এদেশের রাজনীতির ইতিহাসে হয়ে থাকবেন এক আলোকবর্তিকা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার জেডিএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। শুক্রবারও বিভিন্ন আসনে দাখিল করা মনোনয়নপত্রের নানা অসঙ্গতি থাকায় বাদ পড়েছেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বাতিল গণ্য প্রার্থীরা আপিল দায়ের করতে পারবেন 5 থেকে 11 জানুয়ারি পর্যন্ত। এ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং চিত্র নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 2500-এরও বেশি সম্ভাব্য প্রার্থী। চলছে যাচাই বাছাই প্রক্রিয়া। হলফনামার তথ্যে গরমিল থাকায় বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সম্পদের বিবরণীর ফরম দাখিল না করায় জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। এদিকে বগুড়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি মনোনয়ন বাতিলের সঙ্গে বিএনপির 2 প্রার্থী সহ 4 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী আমরা 10টি ভোটারকে যাচাই বাছাইয়ের জন্য পাঠিয়েছিলাম। এখানে একাধিক বলা হয়েছে যে ওনারা এগুলো জানেন না। চট্টগ্রাম 1 মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেয়া 10 প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। চট্টগ্রাম 2 আসনেও 3 জনের মনোনয়ন বাতিল এবং চট্টগ্রাম 3 আসনে 1 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কুমিল্লার 11টি সংসদীয় আসনে 16 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে কুমিল্লার 4 দেবিদ্বার আসন থেকে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ঋণ খেলাপির অভিযোগ আনলেও আমলে না নেয়ার অভিযোগ করেন তিনি। যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। খুলনা 5 ও খুলনা 6 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। খুলনা 6 নির্বাচনী আসন সেটি হচ্ছে কয়রা পাইকগাছা আসন। সেখানে আমাদের প্রার্থী ছিলেন 6 জন, সেখানে 6 জন প্রার্থী ছিলেন। এর মধ্যে 3 জনের প্রার্থীতা আমরা বৈধ ঘোষণা করেছি। দ্বিতীয় দিনে রংপুর 3 আসনে 10 প্রার্থীর মধ্যে 7 জনকে বৈধ ঘোষণা করা হয়। মামলা ও তথ্য অসম্পূর্ণ থাকায় 3 জনের প্রার্থীতা বাতিল হয়। বরিশালের 3টি আসনের মধ্যে বরিশাল 5 আসনের 2 জনের মনোনয়ন বাতিল হয়। যশোর 3 ও 4 আসনে 6 প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার 3টি আসনের স্বতন্ত্র প্রার্থী 6 জন এবং কক্সবাজার 2 জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল ঘোষণা হয়। এছাড়া গাইবান্ধা 1 ও 2 আসনে 8 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
যাচাই বাছাই শেষ হবে রবিবার। আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক এবং আশেপাশের ভবন থেকে ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে বিএনপি। দুপুরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যক্রম শুরু করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেছেন, রাজনৈতিক কর্মসূচি ছাড়া যেখানে সেখানে ব্যানার ফেস্টুন টানানো যাবে না। যেখানে সেখানে যত্রতত্র ব্যানার, একটা যে কোনো ইস্যুতে যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে আমরা অনুরোধ করে সেখানে ব্যানার লাগাতে পারি। যখন কর্মসূচি শেষ তখন আমাদেরই দায়িত্ব হচ্ছে সরিয়ে দেওয়া। আমরা সেই তারই অংশ হিসাবে আমরা আজ থেকে উদ্বোধন করলাম এবং এটা সারা দেশে চলবে এবং এটা আমরা ঢাকা মহানগরীতে এটা আজ থেকে শুরু হলো। শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচারে 30 কার্যদিবস সময় বেঁধে দিল ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে এসে শেষ হয়। পরে অবস্থান শেষে শাহবাগ ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। প্রচণ্ড ঠান্ডা, ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে জনজীবন একেবারে বিপর্যস্ত। যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সকাল 7টায় এই জেলায় তাপমাত্রা ছিল 8.0 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, দেশের 16 জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দর্শক, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাজধানীর শাহজালাল বিমানবন্দরে 9টি ফ্লাইট নামতে পারেনি। আর এই ফ্লাইটগুলোকে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ঘুরিয়ে দেওয়া হয়, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী এবং তার স্বজনদের। ফ্লাইটের সুনির্দিষ্ট তথ্য না পেয়ে হতাশার কথাও জানিয়েছেন অনেকে। ঘন কুয়াশা থাকলে বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের অবতরণ হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। শুক্রবার পড়েছে তীব্র শীত, সঙ্গে ঘন কুয়াশা। একটু দূরের বস্তু দেখতে পাওয়া কঠিন হয়ে যায়। এমন অবস্থায় দুপুর পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি বেশ কয়েকটি ফ্লাইট। এসব ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংকক অভিমুখে। এদিকে ফ্লাইটগুলোতে থাকা যাত্রীদের স্বজনদের ভিড় বাড়তে থাকে বিমানবন্দরে। তাদের শান্ত করতে বেগ পেতে হয় আনসার ও পুলিশ সদস্যদের। গতকাল 11টা বাজে আসার কথা ছিল, তো আমরা আসছি 9টা বাজে, এখন পর্যন্ত বিমান আসে নাই। প্রশাসন লেট করছে, 9:45 ছাড়ার কথা ছিল। এখানে এই 10টা 30 মিনিট থেকে দাঁড়িয়ে আসছে। আমার প্যাসেঞ্জার 10টা 30 মিনিটে ল্যান্ড করতেছেন, কিন্তু আমি 2.5 ঘন্টা এখানে অপেক্ষা করতেছি, এখন 1টা বাজে। অপেক্ষারত অনেকের অপেক্ষা ছাড়াই 24 ঘন্টা। বিমান কর্তৃপক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় হতাশার কথা জানান তাদের অনেকেই। 2টা বাজে যাইতেছে, কিন্তু এখনো আমাদের যাত্রী আসতে পারে নাই। 11:30 বাজে, 12টা বাজে বের হয়েছে আর কি, ল্যান্ড করছে। ফোন দিছিল, এসে মানে ভিতর থেকে ফোন দিছিল, এখন অবধি আর কি বের হয় নাই। কুয়াশার কারণে কিছু বিমান ল্যান্ড করতে পারে নাই। আমি যতটুকু জানি যে কিছু বিমান কলকাতাতে ল্যান্ড করছে। গতকাল রাত্রে 12:45 হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার কথা ছিল বিমান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার মোট 9টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুপুরে কুয়াশা কেটে যাওয়ার পর চট্টগ্রামে পাঠানো বেশ কয়েকটি ফ্লাইট ফিরেও এসেছে শাহজালাল বিমানবন্দরে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এক সপ্তাহ না যেতে আবারও বাড়তি শীতের সবজির দাম। আগের সপ্তাহে কমলেও চলতি সপ্তাহে এসে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতেই বেড়েছে 20 থেকে 40 টাকা করে। মাছ মাংসের দামও চড়া, তবে খানিকটা স্বস্তি কেবল আলু এবং পেঁয়াজের দামে।
ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। রাজধানীর বাজারে বছরের প্রথম শুক্রবারে চড়া সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজি কেজিতে 20 থেকে 40 টাকা বেশি। টমেটো এবার 100 টাকার নিচে নামেনি। সিমের কেজি 50 টাকার আশেপাশে এসেছিল, এখন ফের 80 টাকা। ফুলকপি বাঁধাকপি অবশ্য 25 থেকে 30 টাকাতেই পাওয়া যাচ্ছে। এদিকে ফের বাড়তি মরিচের ঝাল কেজিতে 20 থেকে 30 টাকার মতো বেড়েছে, বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বিক্রেতারা বলছে ঘন কুয়াশার কারণে সরবরাহ কম, তাই দাম বাড়তি। এদিকে শীতেও সবজির এত দামে অসন্তুষ্ট ক্রেতারা। উইন্টার সিজন হিসাবে যেরকম সবজির দাম হওয়া উচিত ওরকম না, সবজির দামটা একটু বেশি আছে। শীত অনুযায়ী বাজারে প্রচুর সবজি আছে, অনেক ভ্যারাইটি সবজি আছে, বাজারে সবজির কোনো ঘাটতি নেই। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম অনেক বাড়ছে, কেজিতে 20 টাকা 15 টাকা বেশি আছে। নতুন পেঁয়াজ উঠায় সপ্তাহ দুয়েক ধরে পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। পুরনো দেশি পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকা, মুড়িকাটা পেঁয়াজ 60 টাকা, নতুন আলুর কেজি নেমেছে 20 টাকায়। আমিষের বাজারে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি 155 থেকে 60 ও সোনালী 240। মুরগির দাম ভাই আগে তো একটু বেশি, এখন আগে একটু কম ছিল, এখন একটু বাড়তি। শীতের কারণে কম। রুই মাছের কেজি 370 টাকা, কাতল 600, চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ 5 ফরাসি নাগরিক। 40 মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। এদিকে নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন। আর এছাড়া উদ্ধারকৃতদের উন্নত চিকিৎসায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স এবং ইউরোপীয় কমিশন। ভয়াবহ এই দুর্ঘটনায় 5 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ নিহত আহতদের পরিবার। কান্না থামছেই না তাদের। কেউ এসেছেন ফুল হাতে, কেউ আবার বিদেহীদের স্মরণে প্রজ্বলন করেছেন মোমবাতি। এমন দৃশ্য সুইজারল্যান্ডে। দেশটির অভিজাত স্কি রিসোর্ট ক্রান্স মন্টানার জনাকীর্ণ পানশালায় অগ্নিকাণ্ডে স্বজনদের হারিয়ে দিশেহারা পরিবার। নিহতদের স্মরণে স্থানীয় চার্চে করা হয় বিশেষ প্রার্থনা। উদ্ধারকারীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা গেলেও মরদেহ শনাক্ত প্রায় অসম্ভব। এ ঘটনায় গুরুতর আহতদের সুচিকিৎসায় পাঠানো হয়েছে ইতালির উন্নত হাসপাতালগুলোয়। এছাড়া অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষজ্ঞ রিচার্ড হেগারের মতে, ফ্ল্যাশওভারে বা তাপীয় বিকিরণের জন্যই আগুন ভয়াবহ রূপ নেয়। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন। শোক জানিয়েছেন রাজা তৃতীয় চার্লসও। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় 5 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। নীরব দাস, নিউজ 24। যুক্তরাষ্ট্রের লোয়ার ম্যানহাটনে আনুষ্ঠানিক অভিষেক শেষে 3টি নির্বাহী আদেশ জারি করেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার হাজারো সমর্থকের সামনে নিউ ইয়র্কের আবাসন খাতকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় আনন্দ উল্লাসে মাতেন অন্তত 50,000 সমর্থক। হলুদ ট্যাক্সিতে সহধর্মী রামা দুয়াজিকে সঙ্গে নিয়ে হাজির যুক্তরাষ্ট্রের কনিষ্ঠ মুসলিম মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার তার অভিষেক ঘিরে লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতন। বছরের প্রথম দিন উন্মুক্ত প্রাঙ্গণে স্বঘোষিত এই ডেমোক্রেটিক সোশ্যালিস্টকে শপথ পাঠ করান ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেন মামদানি। নিজ বক্তব্যে নতুন যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন মেয়র মামদানি। নিউ ইয়র্কবাসীকে বলতে চাই, আজ নতুন যুগের সূচনা হয়েছে। বিশ্বাস রেখে আমাকে 111তম মেয়র নির্বাচিত করেছেন বলেই আজ আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। এই সময় নিউ ইয়র্ক নগর পিতা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এজেন্ডা বাস্তবায়নের অঙ্গীকার করেন, উন্মোচন করেন আবাসন কেন্দ্রিক এজেন্ডা বাস্তবায়নে তার নেয়া প্রথম নির্বাহী পদক্ষেপ।
ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় মেয়র অফিস সবসময় কাজ করবে। অনতিবিলম্বে 1 জুলাই থেকে শুরু হবে আবাসিক অবকাঠামো উন্নয়নের কাজ। আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে একটি টাস্ক ফোর্সও গঠন করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, যেমন কথা তেমন কাজ। বক্তব্য শেষ হতেই নির্বাহী আদেশে সই করেন মামদানি। এ সময় সিটি হলের সামনে আনন্দ উল্লাসে মাতেন তার সমর্থকরা। অনুষ্ঠিত হয় ব্লক পার্টিও। নীরব দাস, নিউজ 24। বিপিএল এর ঢাকা ক্যাপিটালসকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। সিলেটে আগে ব্যাটিংয়ে নেমে তানভীর শরীফুলদের তোপের মুখে পড়েন সাইফ মিথুনরা। মাত্র 122 রানেই গুটিয়ে যায় শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। জবাবে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবির দায়িত্বে থাকা চট্টগ্রাম রয়্যালস। বিপিএলে 1 ম্যাচ পর আবারও জয়ে ফিরল রংপুর রাইডার্স। স্বাগতিক সিলেট টাইটান্সকে 6 উইকেটে হারিয়ে জয়ের দেখা পেল উত্তরের দলটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস থামে 8 উইকেটে 144 রানে। আফিফ হোসেনের দলের পক্ষে সর্বোচ্চ 46 রান করেন। এছাড়াও ইথান ব্র্যাক্সের ব্যাট থেকে আসে 32 রান। মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ নেন 3টি করে উইকেট। এই ম্যাচে টি20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম 400 উইকেট নেয়ার কীর্তি গড়েছেন মুস্তাফিজ। জবাবে দলীয় 95 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলে রংপুর। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের 34 ও খুশদিলের 19 রানে ভর করে 7 বল বাকি থাকতে জয় তুলে নেয় উত্তরের দলটি। দর্শক, সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।